আমারও অন্তঃসত্ত্বা রাইহা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের বাড়ি থেকে স্রোতে জেদের বসে স্রোত যখন রাইকে নিয়ে চলে আসে নিজের বাপের বাড়িতে, ঠিক সেই মুহূর্তে বাপের বাড়িতে থাকাকালীন 2 মাস কেটে যাওয়া সত্ত্বেও যখন অনির্বাণ কোনো মতেই নিজের কর্মকাণ্ডের উপরে লজ্জিত না বোধ করে যখন রাইকে বিন্দুমাত্র একবার ফোন করাটা অবধি প্রয়োজন মনে করেনি, অন্যদিকে রাইয়ের অসুস্থতা দেখে স্রোত রাইয়ের কাছে ছুটে এসে রাইয়ের চেক আপ করে বলতে থাকে যে, রাই দিদিভাই, আমি সকলের সামনে একটা কথা বলতে চাইনি, কিন্তু তা সত্ত্বেও তোকে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, সেটা না বললে নয়। তুই যত শীঘ্রই সম্ভব তুই একবার প্রেগনেন্সি টেস্ট কিট দিয়ে একটা টেস্ট করে দেখ তো। কারণ কেন জানি আমার মনে হচ্ছে তোর সিমটমস থেকে শুরু করে সব কিছু দেখে তোর লক্ষণ কিন্তু আমাকে এটাই বলছে যে তুই হয়তো বা খুব সম্ভবত আবারও কনসিভ করেছিস। ঠিক সেই মুহূর্তে কথা শোনা মাত্রই রাই চমকে উঠে এবং বলতে থাকে যে, তোর মুখে কোনো কিছু কি বাঁধে না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বলতে আমি কনসিভ করবো কী করে বলতো? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে, দিদি এমনও হতে পারে তুই হয়তো বা গর্ভাবস্থায় ও বাড়ি থেকে বেরিয়েছিস এবং সেটারই হয়তো বা এখন সিমটমসগুলো দেখা মাত্র আমরা লক্ষ্য করতে পেরেছি। হয়তো বা তোর মনের ভুলে তুই হয়তো বা সেই সিমটমসগুলো নিয়ে ভাবার সময়টুকুই পাস না, এমনটাও হতে পারে। দিদিকে তুই আমার কথাটা এমনি চোখের বসে উড়িয়ে দিস না, তুই আমার কথাটা শোন একটু। ঠিক সেই মুহূর্তে যখন রাই এক পর্যায়ে স্রোতের দেওয়া সেই কিটটাকে নিয়ে যখন অবশেষে প্রেগনেন্সি টেস্ট করে আসে, ঠিক সেই মুহূর্তে সেই প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট পজিটিভ দেখা মাত্র স্রোত বলে থাকে যে, দিদিভাই সর্বনাশ, তুই আবার কনসিভ করেছিস। ঠিক সেই মুহূর্তে রাই এই কথাটা জানা মাত্র চরম এক ধাক্কা খায় এবং রাই বলতে থাকে যে, স্রোত তুই এবার আমাকে বললে আমি এখন কী করবো বলতো? যেখানে কিনা আমি চাকরি বাকরি সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে আমি আমার মেয়েকে নিয়ে বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছি এবং তার থেকে বড় কথা আমি আমার দাদা ভাইয়ের উপরে এখন একটা বোঝাতে পরিণত হয়েছি। তার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে নিয়ে সেখানে কিনা আরও একজনকে আমি যদি এই পরিবারে যোগ করি, তাহলে তুই ভাবতে পারছিস যে সংসারের খরচটা ঠিক কোথায় গিয়ে ঠেকবে এবং সেই সকল খরচ বহন করার মতন ক্ষমতা আপাতত আমার নেই। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে, দিদিভাই যে আসবে সে অবশ্যই তার কপালে যা লেখন আছে সেই সব কিছু নিয়েই আসবে, তাই তুই সেই কপালে লেখন কোনো মতে খণ্ডাতে পারবি না। আর ওর যদি এই পৃথিবীর আলো দেখাটা ওর কপালে লিখাই থাকে, তাহলে অবশ্যই যে কোনো মূল্যে পৃথিবীর আলো দেবে। সেটা নিয়ে তুই এত ঘাবড়াচ্ছিস কেন বলতো? যা হবে ভালোর জন্যই হবে, তুই একদম টেনশন করিস না এবং এর সব কিছু তো একটা ঈশ্বরের আশীর্বাদ। তোকে ঈশ্বর আবারও আশীর্বাদ করে তোর গর্ভে যখন এই সন্তানটাকে দিয়েছে, তাহলে ওকে নিয়ে আর কোনো মতে হেলাছেলা করিস না। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে, কিন্তু স্রোত, এই সন্তানটা আমার গর্ভে আছে এই সম্পর্কে অনির্বাণ নিশ্চয়ই জানে না, তাই না? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে, ওই লোকটাকে জানানোটা তুই এখনো প্রয়োজন বলে মনে করছিস? যে লোকটা কিনা তোর জীবনে এখন আর এক্সিস্টই করে না, যে লোকটাকে কিনা তুই অনেক আগেই ছেড়ে ফেলে দিয়ে এসেছিস, সেই লোকটার কথা তুই ভাবছিসই বা কী করে সেটা তো আমি বুঝতে পারছি না। শোন রাই দিদিভাই, তুই যদি একা এই সন্তানটাকে না মানুষ করতে পারিস, তাহলে তোর সকল ভরণ পোষণ থেকে শুরু করে সব কিছুর দায়ভার আমি নিতে রাজি আছি। আমার তাতে কোনো রকম কোনো আপত্তি নেই, কারণ আর যাই হোক না কেন আমি তো চাকরি বাকরি করি, তাই না? তাই সেই হিসেবে আমি তোকে কয়েকটা টাকা পয়সা দিয়ে আমি হেল্প করতেই পারবো, কিন্তু তা সত্ত্বেও তোকে 2 হাত জোর করে আমি এতটুকু অনুরোধ করছি, তুই ওই চরিত্রহীন লোকটার কাছে গিয়ে টাকার ভিক্ষে চাবি না। দিদিভাই ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকছে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে বলতো? কিন্তু স্রোত এরকম করে কদিনই বা চলবে বলতো? আমি কোনো মতে এই বাড়িতে থেকে আর বোঝা বাড়াতে চাই না, তাই যত শীঘ্র সম্ভব আমার নিজের একটা থাকার জায়গা বন্দোবস্ত করতেই হবে এবং তার জন্য আমাকে আবারও চাকরি জয়েন করতেই হবে। কিন্তু আমি আমার সন্তানকে কার কাছে রেখেছি আমি সেটাই তো বুঝতে পারছি না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।